আজকে তোমাদের ক্লাস 9-এর যে অঙ্ক ক্লাসটি হচ্ছে তাতে সম্পাদ্য সংক্রান্ত একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো আজকে সম্পাদ্যের অন্তর্গত যে অধ্যায়টি নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে তোমাদের সিলেবাসের 14 নম্বর অধ্যায়, যেখানে আছে চ্যাপ্টারটির নাম হচ্ছে সম্পাদ্য চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন। তো এর আগে আমি একটা ক্লাসে তোমাদের অন্য একটা সম্পাদ্যের চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমি দেখিয়েছিলাম কি করে একটা ত্রিভুজ দেওয়া থাকলে তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট চতুর্ভুজ আঁকতে হয়, সেটা করে দেখিয়েছিলাম। এখানে হচ্ছে তার ঠিক উল্টো, অর্থাৎ চতুর্ভুজ দেওয়া থাকবে বা নির্দিষ্ট কিছু মাপ বলা থাকবে, সেই মাপ অনুযায়ী তোমাদের চতুর্ভুজ আঁকতে হবে। তারপরে সেই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকতে হবে। ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা আলোচনা করার জন্য আমি তোমাদের অনুশীলনী থেকে, অর্থাৎ এই চ্যাপ্টারের অন্তর্গত কোষে দেখি 14 থেকে একটা অঙ্ক তুলে নেব। সেই অঙ্কটা সমাধান করে দেখাবো যে কিভাবে এই অনুশীলনীর বাকি অঙ্কগুলো কিভাবে তোমরা সমাধান করবে, অর্থাৎ কিভাবে সম্পাদ্যগুলো আঁকবে, সেটা একটা প্রবলেম তুলে নিয়ে সেই প্রবলেমটা সমাধানের মাধ্যমে বুঝিয়ে দেবো। ঠিক আছে? তো এখানে আমরা প্রথমে কোষে দেখি 14-র অন্তর্গত 2 নম্বর যে অঙ্কটা আছে, দেখো তোমাদের বইতে কোষে দেখি 14-র 2 নম্বর অঙ্কটা, প্রশ্নটা আমি লিখে দিয়েছি এখানে। প্রশ্নতে লেখা আছে যে শাহানা একটি চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করেছে, যার এবি ইজ ইকুয়াল টু 4 সেমি, বিসি ইজ ইকুয়াল টু 5 সেমি, সিডি ইজ ইকুয়াল টু 4.8 সেমি, ডিএ ইজ ইকুয়াল টু 4.2 সেমি এবং কর্ণ এসি ইজ ইকুয়াল টু 6 সেমি। চতুর্ভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। আরেকবার বলি কোশ্চেনটা। শাহানা একটি চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করেছে, যার এবি সমান 4 সেমি, বিসি সমান 5 সেমি, সিডি সমান 4.8 সেমি, ডিএ সমান 4.2 সেমি এবং কর্ণ এসি সমান 6 সেমি। চতুর্ভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো। অর্থাৎ এই যে একটা চতুর্ভুজের 4টে বাহু এবং একটি কর্ণের মাপ দেওয়া আছে, সেই মাপগুলো ব্যবহার করে চতুর্ভুজটা আগে তোমাদের আঁকতে হবে, এঁকে তারপর তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকতে হবে। বোঝা গেছে? তাহলে দেখা যাক কিভাবে এরকম প্রশ্ন দেওয়া থাকলে কিভাবে তোমরা চতুর্ভুজটি আঁকবে বা তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকবে, সেটা এবার করে দেখা যাক। তাহলে আমাদের আজকের আলোচ্য যে প্রশ্নটি, সেটি কিভাবে সমাধান করা যেতে পারে সেটি এসে আমরা এবার হাতে কলমে করে দেখি। অর্থাৎ যে সম্পাদ্যটি আঁকার কথা বলা হয়েছে প্রশ্নে, সেইটি আমরা এবার আঁকব। ঠিক আছে? তাহলে এখানে প্রথমে বলি তাহলে কি কি বলা ছিল। আমাদের এতক্ষণ যে প্রশ্নটা আলোচনা করা হলো তাতে কি কি মাপ দেওয়া ছিল। প্রথমে দেওয়া ছিল এবিসিডি যে চতুর্ভুজটা আঁকতে হবে তার এবি বাহু সমান দেওয়া ছিল 4 সেমি। তাহলে সেটা আগে আঁকি। তাহলে স্কেল পেন্সিলের সাহায্যে একটা 4 সেমি সরলরেখা টেনে নাও। 4 সেমি মাপ লিখলাম। এটা হচ্ছে আমাদের এবি সরলরেখা, এবি। নেক্সট কি দেওয়া আছে না, বিসি বাহু সমান 5 সেমি। তাহলে এবার একটা বিসি সরলরেখা টানো 5 সেমি দৈর্ঘ্যের। এই হচ্ছে 5 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখা এঁকে নিলাম। এখানে লিখে দিলাম 5 সেমি আর নামটা দিয়ে দাও বি সি। নেক্সট কি বলেছে, সিডি সমান হচ্ছে 4.8 সেমি। তাহলে এবার 4.8 সেমি মাপের একটা সরলরেখা টানবো। স্কেল দিয়ে 0 থেকে 4.8 অবধি একটা মাপ নিলাম।
এটা হচ্ছে আমার সিডি সরলরেখা, মাপটা লিখে দিলাম 4.8 সেমি। নেক্সট কি দেওয়া আছে, ডিএ, ডিএ সরলরেখা সমান 4.2 সেমি। এবার তাহলে 4.2 সেমি মাপের একটা সরলরেখা আঁকো। এটার নাম দিয়ে দাও ডি এ। এটার দৈর্ঘ্য হচ্ছে 4.2 সেমি। লাস্ট যেটা আছে কর্ণ এসি সমান হচ্ছে 6 সেমি, তাহলে 6 সেমি মাপের একটা সরলরেখা আঁকতে হবে। তাহলে এই হচ্ছে আমার কর্ণ এসি, যার মাপ হচ্ছে 6 সেমি। তাহলে এই কটাই আমার দেওয়া আছে এখানে অঙ্কে। এবি সমান 4 সেমি দেওয়া আছে, বিসি সমান 5 সেমি দেওয়া আছে, সিডি সমান 4.8 সেমি দেওয়া আছে, ডিএ সমান দেওয়া আছে 4.2 সেমি, আর কর্ণ দেওয়া আছে একটা, সেটা হচ্ছে এসি কর্ণ, সেটা হচ্ছে 6 সেমি। এই কটা ব্যবহার করে আগে আমরা চতুর্ভুজটা আঁকবো, তারপরে আসছি কিভাবে তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকবো, সেটা তারপরে আমি আলোচনা করছি। আগে চতুর্ভুজটা আঁকা যাক। তাহলে কি করব, প্রথমেই একটা বড় সরলরেখা নিয়ে নেব। মোটামুটি আন্দাজ করে একটা বড় সরলরেখা নাও। মনে করো এখান থেকে একটা নিচ্ছি, সাপোজ আমি এটার নাম দিলাম এ এক্স। হলো, এ এক্স যেহেতু নাম দিয়েছি আর চতুর্ভুজটা আঁকতে হবে এবিসিডি, তাহলে প্রথমে আমি কোন বাহুটা আঁকবো, যেটা খুশি তুমি এ বি আঁকতে পারো, এ দিয়ে কিছু একটা আঁকো, কারণ এইখানে এ বিন্দু আছে তো। তাহলে আমি সাপোজ এ বি বাহুটা আগে আঁকবো। তাহলে এ বি বাহুর সমান করে একটা মাপ নিই পেন্সিল কম্পাস দিয়ে। তাহলে পেন্সিল কম্পাসটা নাও, নিয়ে কাঁটাটাকে এ বিন্দুতে বসাও। কাঁটাটাকে এ বিন্দুতে বসিয়ে বি বিন্দু অবধি একটা মাপ নাও কম্পাস দিয়ে। দিয়ে মূল যে সরলরেখাটা এ এক্স, তার এ বিন্দুতে কাঁটাটাকে বসাও, বসিয়ে ওই একই মাপের একটা বৃত্তচাপ টেনে নাও। যেখানে ছেদ করলো এটার নাম দিলাম বি বিন্দু। তাহলে এটা হয়ে গেল আমার এবি। এবার কি আঁকবো, এবার আঁকবো বিসি বাহুটা। বিসি বাহু সমান করে মাপ নেবো। বি বিন্দু পেয়ে গেছি, তাহলে বিসি বাহু সমান করে মাপ নিই পেন্সিল কম্পাস দিয়ে। তাহলে আগের মতোই কাঁটাটাকে বি বিন্দুতে বসাও, বসিয়ে পেন্সিল দিয়ে সি বিন্দু পর্যন্ত একটা মাপ নাও, নিয়ে মূল ছবির বি বিন্দুতে কাঁটাটাকে বসাও। এই বি বিন্দুতে কাঁটাটাকে বসালাম, বসিয়ে বিসি এর সমান মাপ অর্থাৎ 5 সেমি সমান মাপ নিয়ে বড় দেখে একটা বৃত্তচাপ আঁকো, কারণ হচ্ছে এটা কোথায় ছেদ করবে আমরা এখনো জানি না। হলো, তাহলে এটা হচ্ছে বিসি বাহুটা আঁকছি। তাহলে সি বিন্দুটা কোথায় হবে না, সি বিন্দুটা এই যে বৃত্তচাপ এর ওপর কোনো একটা জায়গা হবে। সেটা কি করে পাবো, দেখো এসি কর্ণ দেওয়া আছে। তাহলে আমি কি করব, এসি কর্ণের সমান মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। সেটা এই বৃত্তচাপটাকে কোনো একটা জায়গায় ছেদ করবে, সেটাই হবে সি বিন্দু। তাহলে আসো এবার তাহলে এসি এর সমান মাপ নিই। তাহলে কাঁটাটাকে এই বিন্দুতে বসাও, বসিয়ে সি বিন্দু পর্যন্ত মাপ নাও, অর্থাৎ এসি বাহু সমান করে একটা মাপ নাও, নিয়ে মূল ছবিতে এ বিন্দুতে কাঁটাটাকে বসিয়ে একটা বৃত্তচাপ টানো। তাহলে এটা এসি এর সমান করে বৃত্তচাপ টানলাম। সেটা দেখো আগের বৃত্তচাপকে একটা বিন্দুতে ছেদ করেছে, এই ছেদ বিন্দুটার নাম দেব সি। তাহলে সি বিন্দুটা যেই আমি পেয়ে গেলাম, এবার তাহলে আমি সি আর বি যোগ করে দিই। স্কেল দিয়ে সি আর বি যোগ করে দিলাম। তাহলে এ বি সি হয়ে গেল। এবার ডি বিন্দুটা চাই। ডি বিন্দুটা কি করে পাবো,
সিডি দেওয়া আছে 4.8 সেমি, তাহলে সিডি এর সমান করে একটা মাপ নেব, নিয়ে সি বিন্দু থেকে একটা বৃত্তচাপ টানবো। তাহলে সিডি মাপের সি বিন্দুতে কাঁটাটাকে বসাবো, বসিয়ে সিডি এর সমান করে একটা মাপ নেব, নিয়ে মূল ছবির সি বিন্দুতে কাঁটাটাকে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকবো। হলো? তার মানে ডি বিন্দুটা এই বৃত্তচাপের ওপর থাকবে, কিন্তু কোথায় থাকবে সেটা কি করে পাবো? না দেখো, আরেকটা বাহুর মাপ দেওয়া আছে, সেটা হচ্ছে ডিএ বাহু বা এডি বাহু। তাহলে আমি ডিএ বাহু যেটা মাপ দেওয়া আছে সেটার সমান করে একটা পেন্সিল কম্পাস দিয়ে মাপ নিই। তাহলে ডি বিন্দুতে কাঁটাটাকে বসালাম, বসিয়ে ডি এর সমান করে একটা মাপ নিলাম, নিয়ে মূল ছবির এ বিন্দুতে কাঁটাটাকে বসিয়ে ওই একই মাপের একটা বৃত্তচাপ টানলাম, যেটা দেখো আগের বৃত্তচাপকে একটা জায়গায় ছেদ করেছে। এই যে ছেদ বিন্দুটা পেলাম, এটার নাম দেব ডি বিন্দু। তাহলে দেখো এবার আমার চতুর্ভুজটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আমি ডি আর এ যোগ করব। হলো? আবার সি আর ডি যোগ করব। তাহলে এই হয়ে গেল আমার এবিসিডি চতুর্ভুজ। এবার কি করতে হবে? এবার এই এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকতে হবে। সেটা কিভাবে আঁকবো? না, প্রথমে এই চতুর্ভুজের একটা কর্ণ আমাকে এঁকে নিতে হবে। আমি বিডি কর্ণটা এঁকে নিলাম। তার জন্য বি আর ডি বিন্দুকে যোগ করতে হবে। বি আর ডি বিন্দু যোগ করলাম। আমি এসি কর্ণটাও আঁকতে পারতাম। সেক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট যে ত্রিভুজটা পাবো সেটা হতো এই ছবির বাঁ দিকে, কিন্তু বাঁ দিকে এই মাপগুলো আঁকা আছে তো, যার জন্য এখানে জায়গাটা কম, সেই জন্য আমি এই কর্ণটা এঁকেছি। সেক্ষেত্রে আমার যে ত্রিভুজটা হবে সেটা এই সাইডে হবে। সেটা আস্তে আস্তে বুঝতে পারবে যখন ছবিটা আরও এগোবে। তাহলে এটা হলো আমার নেক্সট স্টেপ। তাহলে প্রথম স্টেপ কী ছিল? প্রথম স্টেপ ছিল যা যা মাপ দেওয়া ছিল সেটার উপর বেস করে আমি চতুর্ভুজটা আঁকলাম। তারপরে কি করলাম? তার যে কোনো একটা কর্ণ আমি এঁকে নিলাম। এই কর্ণটা সাপোজ বি আর ডি যুক্ত করে বিডি কর্ণটা এঁকে নিলাম। এবার কি করতে হবে? নেক্সট ধাপ যেটা, সেটা হচ্ছে যে এই বিডি কর্ণের সাথে সমান্তরাল করে সি বিন্দুকে আমি একটা সরলরেখা আঁকবো। আবার বলি, বিডি কর্ণের সাথে সমান্তরাল করে সি বিন্দুকে আমি একটি সরলরেখা আঁকবো। তাহলে সেটা কিভাবে আঁকবে? একটা সরলরেখার সঙ্গে সমান্তরাল করে অন্য একটি সরলরেখা আঁকার জন্য অনেক রকম পদ্ধতি আছে, যেগুলো তোমরা আগের ক্লাসে শিখেছো। আমি যেভাবে করছি সেটা হচ্ছে যে প্রথমে কি করব, এই বিডি কর্ণের সমান মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে আগে বিডি কর্ণের মাপটা নিই পেন্সিল কম্পাস দিয়ে। তার জন্য ডি বিন্দুতে কাঁটাটাকে বসালাম, বসিয়ে বি বিন্দু অবধি একটা মাপ নিলাম, ছোট্ট একটা বৃত্তচাপ এঁকে নাও। এবার সি বিন্দুতে বসিয়ে কাঁটাটাকে সি বিন্দুতে বসিয়ে ওই একই মাপের একটা বৃত্তচাপ এদিকে আঁকলাম। নেক্সট কি করব? নেক্সট করব সিডি এর সমান মাপ নেব। সিডি, তাহলে ডি বিন্দুতে পেন্সিল কম্পাসটাকে বসাও, বসিয়ে সি বিন্দু পর্যন্ত একটা মাপ নাও, বসিয়ে বি বিন্দুতে কাঁটাটাকে বসিয়ে ওই একই মাপের একটা বৃত্তচাপ এরকম টেনে নাও। তাহলে কী করলাম আরেকবার বলি সমান্তরাল সরলরেখা টানার জন্য। প্রথমে করলাম হচ্ছে এই বিডি এর সমান মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, সিডি এর সমান মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। দুটো বৃত্তচাপ পরস্পরকে ছেদ করলো, এই ছেদ বিন্দুর সাথে সি বিন্দুটা যোগ করে বাড়িয়ে দেবো।
তাহলে আমি সমান্তরাল সরলরেখা পেয়ে যাব। সেটা করি এবার। তাহলে এই দুটো যোগ করে বাড়িয়ে দিই। এমনভাবে বাড়াবে যেন এটা মূল সরলরেখা যেটা প্রথমে নিয়েছিলাম AX সেটাকে যেন অবশ্যই ছেদ করে। এই ছেদ বিন্দুটার নাম দিয়ে দাও E। তাহলে এই CEটা হচ্ছে DB এর সাথে সমান্তরাল। এবার কি করব, আর একটাই ধাপ আছে ত্রিভুজ আঁকার জন্য, সেটা হচ্ছে এই যে ডি বিন্দু, লক্ষ্য করো এই যে ABCD চতুর্ভুজ, এইটা কর্ণ টেনেছিলাম, সেই কর্ণের একটা প্রান্ত বিন্দু হচ্ছে D। এই ডি বিন্দুর সাথে এখন যে ছেদ বিন্দুটা পেলাম সেটা যোগ করে দিতে হবে। এই যোগ করে দিলাম, ডি বিন্দুর সাথে ই বিন্দুটা যোগ করে দিলাম। তাহলে একটা নতুন ত্রিভুজ তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে ত্রিভুজ ADE। এই ত্রিভুজটা তৈরি হয়েছে। এটাই হচ্ছে ABCD চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ। তাহলে লিখব অতএব ত্রিভুজ ADE হলো ABCD চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ। তাহলে আরেকবার বলি ধাপগুলো, যে প্রথমে এই মাপগুলো দেওয়া ছিল। কোনো চতুর্ভুজের ক্ষেত্রে হয়তো কয়েকটা বাহুর মাপ দেওয়া থাকবে, কিছু কোণের মাপ দেওয়া থাকবে, যেরকম দেওয়া থাকবে সেইটার উপর নির্ভর করে তোমাকে চতুর্ভুজটা আগে আঁকতে হবে। তো আমি যেমন এখানে 4টে বাহু এবং একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া ছিল, সেগুলো ব্যবহার করে ABCD চতুর্ভুজটা আগে এঁকেছি। এরপরে কি করতে হবে, আচ্ছা তার আগে বলে দিই, প্রথমেই একটা বড় দেখে সরলরেখা টেনে নিতে হবে, তারপরে তার উপর ভূমি করে চতুর্ভুজটা আঁকতে হবে, ABCD চতুর্ভুজটা হলো। চতুর্ভুজ আঁকা হলো। নেক্সট স্টেপ কি, চতুর্ভুজের এই কর্ণটা এঁকে নেবে, অর্থাৎ BD কর্ণ, বি আর ডি বিন্দু যুক্ত করে BD কর্ণটা এঁকে নেবে। এঁকে নিলে নেক্সট BD কর্ণটা যদি আঁকো, সেক্ষেত্রে এই যে সি বিন্দু, এই কর্ণটা যদি আঁকো, তাহলে এই বিন্দুটা, এই বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণের সমান্তরাল করে একটি সরলরেখা আঁকতে হবে, যেটি মূল সরলরেখাকে একটা বিন্দুতে ছেদ করবে। সেটা এঁকেছি, ই বিন্দুতে ছেদ করেছে। এবার কি করব, এই কর্ণের, এই যে কর্ণটা নিয়েছিলাম সেই কর্ণের প্রান্তবিন্দু ডি সাথে এই ই বিন্দুটা যোগ করে দেবো। করলে ADE যে ত্রিভুজটা তৈরি হবে সেইটি হচ্ছে নির্ণেয় ত্রিভুজ, যেটার ক্ষেত্রফল প্রদত্ত চতুর্ভুজের ক্ষেত্রফলের সাথে সমান। ঠিক আছে, বোঝা গেছে? এরমভাবে এই অধ্যায়ের অনুশীলনীতে যে সমস্ত সম্পাদ্য দেওয়া আছে করতে, সেগুলি বেশিরভাগই তোমরা অনায়াসে সমাধান করতে পারবে, এবং তার জন্য তোমাদের অবশ্যই অভ্যাস করতে হবে সেগুলো। তো আমি অনুশীলনীর অঙ্কগুলো তোমাদের কাছে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব মুখে মুখে, এবং তার উপর নির্ভর করে তোমরা এগুলো বাড়িতে একটু নিজেরা অভ্যাস করো। ঠিক আছে? 2 অঙ্কটি সমাধান করার পরে এবার আসছি আমরা কোষে দেখি 14 8 নম্বর অঙ্কে, লাস্ট অঙ্ক যেটা আছে। এটা একটু অন্যরকম। এখানে যদিও এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয় ছিল চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন, তথাপি 8 নম্বর অঙ্কটি আছে পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন। প্রশ্নটা কি বলেছে, ABCDE যে কোনো একটি পঞ্চভুজ অঙ্কন করো এবং তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি যার একটি শীর্ষবিন্দু C। পঞ্চভুজ কি জিনিস না, ত্রিভুজ যেমন 3টে বাহু থাকে, চতুর্ভুজে 4টি বাহু থাকে, তেমনি তোমরা জানো পঞ্চভুজ মানে যেটা 5টা বাহু থাকে। ঠিক আছে,
এবং এক্ষেত্রে লক্ষণীয় যে যে কোনো একটি পঞ্চভুজ আঁকতে বলেছে, অর্থাৎ বাহুগুলোর নির্দিষ্ট কোনো মাপ দেওয়া নেই। সুতরাং তোমরা তোমাদের সুবিধা মতো ABCD নাম দিয়ে একটা পঞ্চভুজ আঁকতে হবে তোমাদের, তারপরে তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকতে হবে। এক্ষেত্রে বলা যায় ত্রিভুজটির একটি শীর্ষবিন্দু C হতে হবে। এখন দেখা যাক কিভাবে এটা সমাধান করা যেতে পারে। এবার তাহলে পঞ্চভুজ সংক্রান্ত যে প্রশ্নটা নিয়ে তোমাদের আলোচনা করলাম, অর্থাৎ তোমাদের কোষে দেখি 14 যে 8 নম্বর প্রশ্নটি, সেটি কিভাবে আঁকবে সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। তো এখানে প্রশ্নে বলা ছিল যে ABCD যে কোনো একটি পঞ্চভুজ অঙ্কন করো এবং তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি যার একটি শীর্ষবিন্দু C। দেখো পঞ্চভুজ মানে কি? ত্রিভুজ মানে যেমন 3টি বাহু, চতুর্ভুজ মানে 4টি বাহু, তেমনি পঞ্চভুজ মানে হচ্ছে 5টি বাহু, সেটা বলেছি তোমাদের। তা এখানে যে কোনো একটি পঞ্চভুজ আঁকতে বলেছে। যে কোনো একটি পঞ্চভুজ মানে তার বাহুর দৈর্ঘ্যগুলি তোমরা তোমাদের মতো করে নিতে পারো, ঠিক আছে? তা সেরকম একটি পঞ্চভুজ আগে আঁকি। দেখো এই হচ্ছে একটা পঞ্চভুজ আঁকলাম, ঠিক আছে? তাহলে এবার বলে যে একটা আচ্ছা ত্রিভুজ যেটা আঁকতে হবে তার একটা শীর্ষবিন্দু C হবে। তো আমি C বিন্দুটা এখানে নিচ্ছি, কারণ এটা ত্রিভুজের একটা শীর্ষবিন্দু হবে। এবার আমি কি করব, বাকিগুলো নাম দিয়ে দিই। মনে করো A B C D E, এইভাবে নাম দিলাম। নেক্সট কি কাজ এখানে, এই যে শীর্ষবিন্দু C থেকে দুটো কর্ণ আঁকতে হবে দুদিকে, একটা হবে CA, একটা হবে CE। তাহলে সেই দুটো আগে আঁকি। CEটা আঁকলাম, আর হচ্ছে CA। দুটো হয়ে গেল। এবার হচ্ছে এই বি বিন্দু থেকে, এই যে এখানে বি বিন্দুটা আছে, বি বিন্দু থেকে এই CA কর্ণের সমান্তরাল করে একটা সরলরেখা টানবো। আবার ডি বিন্দু থেকে CE এর সমান্তরাল করে একটা সরলরেখা আঁকবো। সমান্তরাল সরলরেখা আঁকার আগে যে নিয়ম আমি ফলো করেছি সেই নিয়মেই তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। তাহলে C থেকে A বিন্দু অবধি আগে মাপ নাও। C বিন্দুতে কাঁটাটাকে বসালাম, A বিন্দু অবধি একটা মাপ নিলাম, নিয়ে B বিন্দুতে কাঁটাটাকে বসাও, বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকো। এবার কি করব, C বিন্দু থেকে B বিন্দু পর্যন্ত একটা মাপ নেব। তাহলে C তে কাঁটাটাকে আবার বসাই, বসিয়ে B বিন্দু পর্যন্ত একটা মাপ নিই, নিয়ে A বিন্দুতে কাঁটাটাকে বসিয়ে এই একটা বৃত্তচাপ টানলাম। দেখো ছেদ করেছে। এই যে বৃত্তচাপ দুটো পরস্পরকে ছেদ করলো, সেই বিন্দুটা আর বি বিন্দুটা এই দুটো পরস্পর যোগ করে দাও। একইভাবে ডি বিন্দু দিয়ে একটা সমান্তরাল টানবো। তাহলে সি থেকে ই পর্যন্ত আগে মাপ নিতে হবে।
এই সি থেকে ই পর্যন্ত একটা মাপ নিলাম, ডি বিন্দুতে বসালাম, সমান করে একটা বৃত্তচাপ। এবার কি করব, সি ডি এর মাপটা নেব, নিয়ে ই বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। সিডি মাপ নিলাম, ই বিন্দুতে বসালাম, এই একটা বৃত্তচাপ টানলাম। দেখো এই দুটো বৃত্তচাপ পরস্পরকে ছেদ করেছে একটা বিন্দুতে, তাহলে এই বিন্দুটা আর ডি বিন্দুটা যোগ করে দেবো। আর এই যে আগে ভূমি এই ছিল, এটাকে দুদিকে একটু বাড়িয়ে দেবো। হলো, যেখানে ছেদ করলো এটার নাম দিয়ে দাও, মনে করো ই হচ্ছে এফ, এটার নাম দিয়ে দাও জি। এবার কি করব, এই যে সি বিন্দুর সাথে এফ বিন্দু যোগ করে দেবো। আর এদিকে কি করব, সি বিন্দুর সাথে এই যে জি বিন্দু পেলাম সেটা যোগ করে দেবো। হলো, এটা দেখো অনেকটা একই প্রসেস, আগে যেটা ছিল চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন যেটা ছিল, হ্যাঁ সেটার মতোই প্রসেস। শুধু এটাতে দুদিকে দুটো সমান্তরাল আঁকতে হয়েছে, দিয়ে যোগ করতে হয়েছে, তাহলে হয়ে গেল। তাহলে এই যে পেলাম নতুন একটা ত্রিভুজ, দেখো ত্রিভুজ সি এফ জি, যে সি এফ জি, এই ত্রিভুজটাই হচ্ছে প্রদত্ত পঞ্চভুজ এবিসিডি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ, যার একটি শীর্ষবিন্দু সি। জিনিসটা একটু জটিল, আমি আরেকবার তোমাদের প্রথম থেকে বলে দিই। কি করলাম, যে কোনো মাপের একটা পঞ্চভুজ আঁকলাম, যেহেতু বাহুর মাপগুলো বলা নেই, আঁকলাম। একে কি করলাম, পঞ্চভুজের শীর্ষবিন্দু থেকে ভূমি বরাবর দুটো কর্ণ টানলাম, সি এ আর এদিকে হচ্ছে সিই। এবার কি করলাম, এই যে শীর্ষবিন্দু বি আছে, বি বিন্দু দিয়ে সি এ কর্ণের সমান্তরাল করে একটা সরলরেখা টানলাম, যেটা বর্ধিত ভূমিকে এফ বিন্দুতে ছেদ করেছে। এদিকে কি করলাম, ডি বিন্দু থেকে, ডি শীর্ষবিন্দু থেকে সিই কর্ণের সমান্তরাল করে একটা সরলরেখা টানলাম, যেটা বর্ধিত ভূমিকে জি বিন্দুতে ছেদ করেছে। এবার সি আর এফ যুক্ত করে দাও, সি আর জি যুক্ত করে দাও, তাহলে সি এফ জিটা হচ্ছে সেই ত্রিভুজটা। তাহলে এখানে লিখে দাও, ত্রিভুজ সি এফ জি হলো এ বি সি ডি ই পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ, যার একটি শীর্ষবিন্দু সি। ঠিক আছে, কোষে দেখি 14 দুটি অঙ্ক সমাধান করে দেওয়ার পরে এখন আমরা ইন জেনারেল বাকি অঙ্কগুলো নিয়ে অল্প করে আলোচনা করি। দেখো একের অঙ্কটা, এখানে অনুশীলনীটা দেখতে পাচ্ছ তোমরা। একের অঙ্কটাতে কি বলা আছে, প্রীতম এবিসিডি একটি চতুর্ভুজ অঙ্কন করেছে, যার এবি সমান 5 সেমি, বিসি সমান 6 সেমি, সিডি সমান 4 সেমি, ডিএ সমান 3 সেমি এবং কোণ এবিসি সমান 60 ডিগ্রি। আমি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করব। তাহলে এটা আঁকতে গেলে বুঝতেই পারছো, চারটে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং একটি কোণ দেওয়া আছে, তাহলে সেখান থেকে তোমরা চতুর্ভুজটা আঁকবে। তারপরে ঠিক যেটা করে দেখিয়েছি সেই রকম প্রসেসেই তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকবে। 2 অঙ্কটা তো আমি করে দিয়েছি। 3টা কি বলেছে,
শাহানা একটি আয়তক্ষেত্র এবিসিডি এঁকেছে, যার এবি সমান 4 সেমি, বিসি সমান 6 সেমি। এবার তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকতে হবে। অর্থাৎ এক্ষেত্রে দেখো চতুর্ভুজ বলেনি, এক্ষেত্রে আয়তক্ষেত্র বলেছে, সেই জন্যই মাত্র দুটি বাহুর মাপ দেওয়া আছে। কারণ আমরা জানি আয়তক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি আর বিপরীত বাহুগুলো সমান। তাহলে যে দুটো বাহুর মাপ দেওয়া আছে, যে কোনো একটা বাহু ভূমি বরাবর আঁকবে, একে তার বাঁদিকে 90 ডিগ্রি কোণ আঁকবে, একে সেখান থেকে সেই লম্ব থেকে দ্বিতীয় বাহুর সমান করে একটা মাপ কেটে নেবে, তারপর ওই একই মাপের বাকি দুটো বাহু এঁকে নিলেই তোমাদের আয়তক্ষেত্রটা হয়ে যাবে। তারপর সেখান থেকে ত্রিভুজটা আঁকবে। 4 নম্বরে কি আছে, এবিসিডি একটা চতুর্ভুজ আঁকতে বলেছে। বিসি 6 সেমি, এবি 4 সেমি, সিডি 3 সেমি, এবিসি কোণ 60 ডিগ্রি, বিসিডি কোণ 55 ডিগ্রি করে চতুর্ভুজটা আঁকতে বলেছে। তারপরে তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকতে বলেছে, যার একটি বাহু এবি আর অপর একটি বাহু হচ্ছে বিসি বাহু বরাবর থাকবে। এটা একটু ভাবার ব্যাপার আছে। বলেছে যে ত্রিভুজটা আঁকতে বলেছে তার একটি বাহু হচ্ছে এবি হবে আর একটি বাহু বিসি বাহু বরাবর থাকবে। এক্ষেত্রে আমি এইটুকু হিন্টস তোমাদের দিয়ে দিই যে এবিসিডি চতুর্ভুজটা যখন আঁকবে, প্রথমে আমরা কি করি, যে কোনো আঁকার আগে একটা বড় সরলরেখা নিই, তারপর তার উপর আমরা চতুর্ভুজ বা ত্রিভুজ যেটা আঁকার আঁকি। হ্যাঁ, তাহলে সেটাকে যদি সেই বড় সরলরেখা বরাবর যদি আমি ভূমি ধরি, সেক্ষেত্রে বিসি যে বাহুটা সেটা কিন্তু ওই ভূমি বরাবর রাখবে। চতুর্ভুজটা যখন আঁকবে বিসি বাহুটাকে ভূমি বরাবর রাখবে, সেক্ষেত্রে এই ছবিটা ঠিকঠাক আঁকা হবে। বোঝা গেছে? 5এরটা কি বলেছে, 5 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি, ওই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ 60 ডিগ্রি। এই অঙ্কটা কিন্তু একটু বড় হবে। 5 সেমি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আগে আঁকতে হবে, নিশ্চয়ই পারবে। আঁকার পরে তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক আঁকতে হবে। কিন্তু এই অধ্যায়ে তো আমরা বর্গক্ষেত্র বা চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকা শিখলাম। তাহলে সামান্তরিক কী করে আঁকবে? সামান্তরিক আঁকার জন্য প্রথমে যেটা করতে হবে, ওই বর্গক্ষেত্র আঁকার পরে তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকবে। ত্রিভুজটা যেই আঁকা হয়ে গেল, এবার ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক আঁকবে। সেটা কিভাবে পাবে? এর আগে আমি যে চ্যাপ্টারটা তোমাদের আলোচনা করেছিলাম সম্পাদ্যের, সেইখানকার প্রসেসটা প্রয়োগ করতে হবে তখন। তার মানে হিসাব মতো এতক্ষণ যা যা অঙ্ক করলে তাতে এরকম দুটো অঙ্ক মিলিয়ে এই একটা অঙ্ক তৈরি হয়েছে। এই চ্যাপ্টারের একটা অঙ্ক আর এর আগের সম্পাদ্যের যে চ্যাপ্টারটা ছিল সেখানকার একটা অঙ্ক মিলে এই অঙ্কটা তৈরি করা হয়েছে। ঠিক আছে? তাহলে এটা তোমরা চেষ্টা করো, এটা বড় হবে কিন্তু চেষ্টা করো। নেক্সট 6এরটা কি আছে, 6 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি এবং ওই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করি। এটাতে জটিলতার কিছু নেই, খুব সোজাসাপটা অঙ্ক। 7এরটা এবিসিডি একটা চতুর্ভুজ আঁকতে বলেছে, যার এবি বাহুর উপর এডি লম্ব এবং বিসি লম্ব। এবি বাহুর মাপ দেওয়া আছে, এডির মাপ দেওয়া আছে, বিসির মাপ দেওয়া আছে। এবার বলেছে ওই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করি, যার একটি কোণ 30 ডিগ্রি। এখানে সংকেত দিয়ে দিয়েছে একটু, যে এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ এ বি কিউ আঁকলাম। ত্রিভুজ এ বি কিউ এর বি কিউকে ভূমি ধরে একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে আরও একটি ত্রিভুজ আঁকলাম, যার একটি কোণ 30 ডিগ্রি। মানে এখানেও বুঝতে পারছো যে দুটো ছবি আঁকতে হবে, মানে দুবার করে আঁকতে হবে। প্রথমে যে কোনো একটা ত্রিভুজ আঁকবে, যে ত্রিভুজটা পাবে সেই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট অপর একটা ত্রিভুজ আঁকতে হবে, যার একটা কোণ হবে 30 ডিগ্রি। আচ্ছা, আর 8এর অঙ্কটা তো আমি তোমাদের করে দিয়েছি। ঠিক আছে? তো এই হলো এই চ্যাপ্টারের মোটামুটি আলোচনার বিষয়বস্তু। তোমরা এবার নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা এই চ্যাপ্টারের সম্পাদ্যগুলো মোটামুটি অভ্যাস হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাক।